গত ক্লাসে দেখছিলাম আমরা ওপেন সোর্স মডেল ইউজ করার আরেকটা ওয়ে হাগিং ফেস। হাগিং ফেস বোথ ইজ এ প্ল্যাটফর্ম যেটা আমাকে বিভিন্ন মডেল, তারপরে দেখা গেলো ডেটা সেট আর স্পেসেস, বলছিলাম যে অনেকে কি কি অ্যাপ্লিকেশন বানাইছে এই জিনিসগুলা এক্সপোজ করে, ডিসপ্লে করে এখানে। আদার একটা সার্ভিস হলো ওদের একটা লাইব্রেরি আছে হাগিং ফেস, ওইটা দিয়ে আমরা হাগিং ফেসের যে রিপোজিটরি মানে ওদের যে ডেটাবেস ওইখান থেকে আমরা মডেল, ওপেন সোর্স মডেল ডাউনলোড করতে পারি। কেন দরকার ছিল? ওলামার মডেলটা পার্টিকুলার ফরম্যাটে থাকে, আমরা ওইটা দিয়ে শুধু ইনফারেন্স করতে পারি। আমরা যদি ফাইন টিউন করার দরকার হয় বা পার্টিকুলারলি কোনো বিহেভিয়ার চেঞ্জ করা বা ট্রেনিং করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা হাগিং ফেস থেকে নিলে আমরা অ্যাকচুয়াল মডেল কোড, র আর্কিটেকচার প্লাস আমি দেখা গেলো যে টোকেনাইজার এই জিনিসগুলো পাচ্ছি। ওলামাতে এগুলো আমার কাছে ডিরেক্টলি অ্যাক্সেসেবল না, আমি জাস্ট একটা প্যাকেজ পাচ্ছি, ওইটা দিয়ে আমি ইনফারেন্স চালাতে পারি। হাগিং ফেস আমাকে এক্সট্রা অনেক পাওয়ার দেয় মডেলগুলো নিয়ে কাজ করার জন্য। তো আমরা বলছি হাগিং ফেসের যেটা মেইন লাইব্রেরি ট্রান্সফরমার, ওইটার মধ্যে দুইটা অপশন আছে, একটা হলো পাইপলাইন, একটা হলো আপনার পাইপলাইন, আর একটা হলো অটো মডেল কিছু একটা এরকম, যে পাইপলাইনের মাধ্যমে আপনি টাস্ক দিতে পারবেন। গত ক্লাসে দেখছিলাম যে একটা টাস্কের নাম বলে দিলে ও একটা ডিফল্ট মডেল দিয়ে কাজ করতে পারে, অথবা ওকে আপনি মডেল প্রোভাইড করলে ওই মডেল দিয়ে পার্টিকুলার কাজটা করতে পারে, যেমন সেন্টিমেন্ট অ্যানালাইসিস বা এরকম কিছু। কিন্তু আমরা যদি এরকম চাই যে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি যেখানে আমরা টেক্সট জেনারেট করব, যদিও টেক্সট জেনারেট করার জন্য পাইপলাইন আছে, কিন্তু আমরা র টোকেনাইজার প্লাস মডেল এইগুলা নিয়ে আমরা হয়তো মেবি ফাইন টিউন করব, পার্টিকুলারলি মেইনলি ফাইন টিউন করার জন্য এগুলা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা হলো হাগিং ফেসের আরো কিছু মডিউল আছে যেগুলা ইউজ করতে পারি। হ্যাঁ, তো ওই জিনিসটা আজকে দেখব, এবং আমাদের যে থিওরি পড়া হয়েছিল ওই থিওরিটার সাথে আজকে আমরা আরেকটু মানে কি বলে রিকনসাইল করব, যে আমাদের থিওরিটার সাথে মিল আছে কিনা প্র্যাকটিসে। আমরা যদিও থিওরি হিসেবে দেখছিলাম জিনিসগুলা, যে টোকেনাইজেশন কিভাবে হয়, ইনফারেন্স কিভাবে হয়, এই এই যে থিওরিগুলো আমরা দেখছিলাম ওইগুলা আমরা একটু দেখব। তো আমি একটা কাজ করি, এখানে রান হইতে সময় লাগবে একটু, তো সেই জন্য আমি করব কি, এই নোটবুক রান করে আমরা আগে থিওরিটা একটু বলতে থাকবো। ইন দ্য মেন টাইম আমাদের এই নোটবুকগুলো রান হয়ে যাবে, কারণ আমরা শুধু শুধু মানে এটা চালু করে দিয়ে বসে থাকার কোনো দরকার নাই। এবং ওই কিছু পয়েন্ট নোট আউট করছিলাম, যে আপনাদের বলেছি আগে যে টোকেনগুলো নেওয়া, এপিআই ক্রিয়েট করা, এবং আপনারা কোর্স যদিও শেষ হয়ে যাচ্ছে, তো এর পরপরই ফেলে রাখবেন না জিনিসগুলো। হ্যাঁ, এই লেকচার প্লে লিস্ট ধরে দেখতে থাকবেন, আর যেই প্লে লিস্টে যা বলা আছে ওই কাজগুলো মনে করবেন যে আপনি কোর্স করতেছেন, এবং এই কাজগুলো কমপ্লিট করে ফেলাবেন প্লিজ, নাহলে আসলে কোর্স করে কোনো লাভ নাই। হ্যাঁ, তো এখানে আমাদের একটা কানেক্ট করতে হবে, আমরা কি রান টাইম চেঞ্জ করতে পারি। আমরা একটা টি4 জিপিইউ তে দিব, যেহেতু আমরা একটু লার্জ মডেল নিব, আমরা একটু দ্রুত কাজ করতে চাই, এই জন্য আমরা টি4 জিপিইউ কানেক্ট করে দিব। এখানে এই সেলগুলা একবারে রান করে দিচ্ছি, পরে এসে আমরা দেখব ইনশাল্লাহ যে এখানে কি হচ্ছে। এটা লাগবে না আমাদের এখন। এই সেলগুলাতে আমরা এখন দেখতেছি যে একবারে রান হয়ে যাক, পরে আমরা ধাপে ধাপে আমি পুরাটাই আর কি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, রান করতে গেলে একবারে যদি আমি রান করতে চাই, আমি জাস্ট কন্ট্রোল F9 বা রান অল লিখলেই হয়ে যাবে। তো ধরেন আমার এই নোটবুকটা রান হচ্ছে, এখন এখানে ইনস্টল হবে। এই প্যাকেজটা অবশ্যই এই নোটবুকে দরকার না, আমাদের আরেকটা নোটবুক আছে ওইটাও দেখবো। আমাদের থিওরিটা আমরা একটুখানি ঝালাই করে নিই, যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কাজ করে, এটা একটু আমাদের দেখা হয়েছিল। তারপরে যে এলএলএম জাস্ট একটা আপনার নিউরাল নেটওয়ার্ক, আর কিছু না। এলএলএম একটা নিউরাল নেটওয়ার্ক। এলএলএম এটা স্পেশাল একটা আর্কিটেকচার, যে আমরা নিউরাল নেটওয়ার্কের যে আমরা পারসেপশন গুলা, নিউরন গুলা এটা ডিফারেন্ট ওয়েতে সাজানো যায়। তো এটা হলো ট্রান্সফর্মার আর্কিটেকচার। এটার সাথে একটু মানে দরকার হবে আজকে থিওরিটা। তো এটাতে আমরা কি করি, আমরা প্রচুর প্রচুর টেক্সট দিই, এবং প্রত্যেকটা টেক্সট যখন আমরা আমরা অনেক মানে ট্রিলিয়নস অফ বর্তমানে হলো আপনার টেক্সট নেওয়া হয়, ওয়ার্ড ধরতে পারেন বা টোকেন ধরতে পারেন। তো যে টেক্সটগুলো আমরা নিই, আমাদের অনেক টেক্সট থাকে, এই টেক্সটগুলোকে আমরা ভাঙি, কিসে ভাঙি? টোকেনে ভাঙি। ওকে, টোকেনাইজেশন বলে একটা ওয়ে আছে, আমরা এটা আলোচনা করছি।
টোকেনাইজেশনের মাধ্যমে আমরা ওয়ার্ডগুলাকে ভাঙি বা টেক্সটগুলাকে ভাঙি। মেইনলি ওয়ার্ডের কোনো আইডিয়া নাই নিউরাল নেটওয়ার্কের বা টোকেনাইজারের। ও হলো যে আপনার সে ওই ক্যারেক্টারগুলো নেয়, আমরা জানি ক্যারেক্টারগুলো নিয়ে তাদেরকে দেখা গেলো 2টা ক্যারেক্টার 4টা ক্যারেক্টার, দেখা গেলো ইউজুয়ালি এরকম 3টা ক্যারেক্টার এরকম আর কি সাইজে ভাঙে। হ্যাঁ, বাইট পেয়ার অ্যালগরিদম আমরা বলছিলাম টোকেনাইজেশন মেথড। তো ভাঙার ফলে আমরা তারপরে কি করি, আমাদের হিউজ একটা চাঙ্কের টেক্সট থাকে, সেখান থেকে আমরা স্যাম্পল করি, ইকুয়াল লেন্থের স্যাম্পল করি। তাহলে এই স্যাম্পলটা নিলাম, কখনো এই স্যাম্পলটা নিলাম, এবং এই স্যাম্পল মানে কতগুলো টোকেন, এটা হলো আমার কনটেক্সট উইন্ডো। মানে এতগুলা টোকেনের সাথে টোকেন নিয়ে একবারে মডেলটা কাজ করতে পারে। তারপরে আমরা কি করছি, আমরা এরকম কনটেক্সট নিয়ে একটা কনটেক্সট উইন্ডো দিয়ে আমরা মডেলে ইনপুট দেই, আর আউটপুটে কি থাকে, মডেলের এই টোকেনাইজেশনের পরে এই টেক্সটের মধ্যে ইউনিক কতগুলা সিম্বল আছে, কতগুলা ইউনিক টোকেন আছে, ওইটা হলো অ্যাকচুয়ালি আমার ক্লাস, নাম্বার অফ ক্লাসেস। তো এটা হচ্ছে ভোক্যাব লেন্থ বা এরকম কিছু বলা হয়। তো আমাকে কতগুলো ক্লাস থাকে, তাই হলো আমার কাছে হলো 100 টোকেন আছে, তাহলে 100টা ক্লাস। তারপরে আমরা এখানে একটা কনটেক্সট লেন্থের মতো একটা মানে আমরা কিছু টেক্সট দেই, দিয়ে বলি নেক্সট টেক্সটটা কি হবে, মানে নেক্সট টোকেনটা, টেক্সট বলতে আমরা টোকেন দিই, এবং টোকেনগুলোকে এই যে টেক্সটগুলো এগুলাকে কিন্তু আমরা নাম্বারে কনভার্ট করি। যদি আপনাদের খেয়াল থেকে থাকে তাহলে নেক্সট নাম্বারটা কি হবে এইটা সে প্রেডিক্ট করে। যেমন ধরেন যে হ্যালো, যেমন হ্যালো এইস, যেমন আমাদের আজকে বলা হয় 65, এটা একটা সিম্বল। তো এইভাবে দেখা গেলো পুরো হ্যালো না, হেল, এলো, এগুলাকে ধরেন এই দুইটা হলো টোকেন। ওকে, তো এরকম ভাবে আমাদের টেক্সটগুলোকে ভাঙা হয়। ভাঙার ফলে আমরা কি করি, আমরা তারপরে হলো যে টেক্সটগুলোকে এরকম এর মধ্যে এলএলএম এর মধ্যে দিয়ে বলি নেক্সট অ্যাকুরেট টেক্সটটা তুমি প্রেডিক্ট করো। এইভাবে যে প্রসেসটা চলে এটাকে বলে হলো প্রি ট্রেনিং। প্রি ট্রেনিং, প্রি ট্রেনিং এর পরে আমরা এটাকে আবার কি করি, সেম ট্রেনিং চলে, বাট প্রি ট্রেনিং এ কি হয়, আমরা এর মধ্যে জাস্ট নলেজ আছে, যে যখন ও টেক্সট প্রেডিক্ট করতে থাকে ইন্টারনেট থেকে, তখন ওর মধ্যে ওয়ার্ড সম্পর্কে একটা নলেজ বিল্ট ইন হয়ে যায়। ওকে, তারপরে আমরা কি করি, কিন্তু ওর কনভারসেশন করার ওয়ে নাই, তো তারপরে আমরা ওকে কনভারসেশনাল ডেটা দিই। দেখা গেলো যে বলতেছে আপনি হিউম্যান এরকম ডেটা দিচ্ছে, তারপরে হলো দেখা গেলো যে অ্যাসিস্ট্যান্ট এরকম একটা রিপ্লাই দিচ্ছে, এরকম কিউ এন্ড এ আকারে আমরা ওকে ডেটা দিই সেম, এবং এই ডেটাটা আমরা ডিফারেন্টলি একটু ফরম্যাট করি। হ্যাঁ, রোল ইউজার, রোল অ্যাসিস্ট্যান্ট, আপনাদের এর মধ্যে পরিচয় মানে এগুলা পরিচিত হয়ে যাওয়ার কথা। তো প্রি ট্রেনিং এর পরে এই যে প্রসেসটা, এটাকে বলি আমরা পোস্ট ট্রেনিং বা ফাইন টিউনিং। পোস্ট ট্রেনিং এর মাধ্যমে আমরা মডেলকে একটা কনভারসেশনাল বিহেভিয়ার দিই, আমরা কোশ্চেন করলে অ্যান্সার করতে পারে, এবং আগে থেকে ওর মধ্যে একটা নলেজ বেস আছে, ডিপেন্ড করে কত পরিমাণ টোকেন দেওয়া হয়েছে এবং মডেলের সাইজ কত। ছোট মডেলে অনেক টোকেন দিলেও ও একটা সার্টেন স্টেজে পড়ে যায়, স্যাচুরেটেড হয়ে যাবে, ওর একটা ক্যাপাসিটি আছে। ওকে, তো তাহলে কি হয়, যখন এইবার পোস্ট ট্রেনিং হয়ে গেল, এবার আমরা যদি ইনফারেন্সের কথা বলি, আমরা আরেকটু পেজে যাই। ইনফারেন্সের সময় কি থাকে, যে আমার একটা ট্রেইনড মডেল থাকে, এটা হলো ট্রেইনড এলএলএম। এর মধ্যে আমরা টেক্সট দেই, টেক্সটটা কি হয়, টোকেনে কনভার্ট হয়। এলএলএম কি করে, টোকেন দেয়, একটা টোকেন দিল, এই দেখা গেলো এখানে আমার 2টা টোকেন আছে, T1 T2, এলএলএম এর মধ্যে দিলাম, এলএলএম T3 দিল। পরের স্টেপে আমরা T3 টা এখানে অ্যাড করে দিলাম, এবার T1 T2 T3 দিলাম, এলএলএম তারপরে আবার প্রেডিক্ট করবে। ওকে, তো এইভাবে দেখা গেল যে T4 T5 এরকম করে সে প্রেডিক্ট করতে থাকে, এবং প্রত্যেকবার আমরা এইভাবে লুপের মধ্যে করে চালাই, যে একটা টোকেন দিলাম আর একটা টোকেন দিল, সেই টোকেনটা আবার পরে আবার ইনপুটে দিলাম, এটাকে বলে ইনফারেন্স, টেক্সট জেনারেট করতেছে। হ্যাঁ, এবং আমরা এখানে বলে দিতে পারি যে তুমি ম্যাক্সিমাম কতগুলা টোকেন তোমাকে, এটা আমরা লিমিট করে দিতে পারি, ওইভাবে এলএলএম কে ট্রেন করা হয়েছে। ওকে, তো এই যে মিনিমাল একটা পিকচার আমরা দেখলাম। তো এখন আমরা দেখবো যে এই জিনিসটা একটু অ্যাকশনে দেখবো। এখন দেখেন যে ট্রান্সফরমার, এই যে লাইব্রেরি, এটা আমরা এভাবে ইনস্টল করতে পারি, সিম্পল পিপ। আচ্ছা, এই এক্সক্লামেশন সিম্বলটা কেন এখানে, খুব সিলি জিনিস, এক্সক্লামেশন এই যে সিম্বলটা আছে এখানে কেন? ওইটা মূলত ইউজ করা হয় যে নিচে হচ্ছে মানে লেখাগুলা। ও, এটা মূলত হচ্ছে যখন আমরা হচ্ছে ইয়েতে ইউজ করি ভাই, টার্মিনাল ইউজ করি, তখন আমাদের ওইটা প্রয়োজন হয় না, কিন্তু জুপিটারে যখন আমরা ইউজ করি তখন মানে আমাদের এই ওই যে সার্ভার এক্সক্লামেশন। চলতেছে, এই যে সার্ভার হ্যাঁ, চলতেছে, ওই সার্ভারে এই পিপ ইনস্টলটা চালাইতে চাই, এই জন্য
আমরা এখানে এক্সক্লামেশন তাহলে দিয়ে দিই। হচ্ছে হ্যাঁ, মানে জুপিটারের ইউজ করতে গেলে আমাদের এটা ইউজ করার লাগে। আর যদি হচ্ছে আমরা এমনিতে মানে আমাদের লোকাল পিসিতে টার্মিনাল ইউজ করি তখন আর আমাদের ওইটা হ্যাঁ, দেওয়ার লাগে না। টার্মিনাল কমান্ড যদি আমি চালাইতে চাই জুপিটারের মাধ্যমে তাহলে এক্সক্লামেশন দিতে হয়। ওকে। এক্সক্লেমেটর দিতে হয়। তো এখানে আমরা দুইটা লাইব্রেরি ইনস্টল করছি। এখন হলো আমরা এই যে আমার এপিআই কি অ্যাক্সেস করলাম লগ ইন করার জন্য যে লাইব্রেরিগুলো, তো এখান থেকে এপিআই কি অ্যাক্সেস করলাম, হাগিং ফেসে লগ ইন করলাম। পাবলিক মডেলগুলোর জন্য আপনার লগ ইন করা ম্যান্ডেটরি না বাট রেকমেন্ডেড। ওকে, পাবলিক যে মডেলগুলো আছে এখানে লগ ইন করা ম্যান্ডেটরি না বাট রেকমেন্ডেড। আর কিছু মডেল আপনাকে হলো লগ ইন আপনাকে অ্যাক্সেস নিতে হয়। যেমন ধরেন আজকে আমি একটা মডেলের অ্যাক্সেস নিছি, মডেলটা হলো যে আপনার লামা 3.1 আমরা যেটা বলতেছি এই যে অ্যাক্সেস গ্রান্টেড। ওকে, আমি এখানে যে অ্যাক্সেস নিছিলাম ওই যে আপনাদের দেখাইছিলাম হাগিং ফেসে কিভাবে অ্যাক্সেস নিতে হয়, তো এই মডেলটা আমাকে অ্যাক্সেস দিছে। ওকে, এভাবে আপনাকে রিপ্লাই দিবে যে আপনার অ্যাক্সেস গ্রান্টেড। ধরেন আমি আমি ওইটা ইউজ করতেছি না, আমি একটা পাবলিক মডেল ইউজ করতেছি, এটা হলো কোয়েন পাবলিক মডেল, এটার জন্য অ্যাক্সেস চাওয়া লাগে না। ওকে, এখন দেখেন আমি এখান থেকে ট্রান্সফরমার্স থেকে অটো টোকেনাইজার, অটো মডেল ফর কজাল এলএম আর বিটস এন্ড বাইটস কনফিগ, এটা অবশ্যই এখানে লাগবে না, আমি এটা আসলে ডিলিটই করে দিই। এটা নেক্সট হলো ইসের জন্য, নেক্সট নোটবুকের জন্য। তাহলে আমরা এই দুইটা জিনিস টোকেনাইজার নেওয়ার জন্য অটো টোকেনাইজার, অটো মডেল ফর কজাল এলএম, এই দুইটা ক্লাস এর মধ্যে আমি যে কোনো মডেলের নাম দিতে পারবো। অটো টোকেনাইজার ডট ফ্রম প্রি ট্রেইনড, প্রি ট্রেইনড মানে বুঝলেন যে ট্রেন করা আছে এরকম একটা মডেল। আর প্রি ট্রেইন বলতে যে এইখানে শুধুমাত্র যে এই স্টেপটা বোঝাচ্ছে তা না কিন্তু। ওকে, প্রি ট্রেইন বলতে বোথ, যখন এই প্যাকেজের রেসপেক্টে বোঝাচ্ছি প্রি ট্রেইন বলতে বোথ ওই প্রি ট্রেইন মডেল প্লাস ফাইন টিউন মডেল, মানে যে কোনো মডেল যেটা ট্রেইন করা। এই প্রি ট্রেইন মানে হলো মডেল ট্রেইন করা মডেল আমি হাগিং ফেস থেকে ডাউনলোড করব। ওকে, এখানে অটো টোকেনাইজার ডট ফ্রম প্রি ট্রেইনড, আমি একটা ট্রেইনড করা মডেল সেই মডেলের টোকেনাইজার ডাউনলোড করব। কোয়েন 3.6 বিলিয়ন একটা মডেল আছে, 1 GB এর একটু বেশি সাইজ, ছোট মডেল নিছি। তো এই মডেলটার টোকেনাইজার আমি ডাউনলোড করতে পারবো। এটা আমি কোথায় পাইছি? আমি যদি হাগিং ফেসে যাই, আমি যদি কুয়েন সার্চ দিই, আমি এখানে আপনি ঘাটতে ঘাটতে বুঝে যাবেন। সরি, কুয়েন মডেল। তো কুয়েনের কোনটা আছে, আমি কুয়েনে গেলাম, যে কোনো একটা কুয়েনে গেলাম। কুয়েনে যে আমি এখান থেকে ধরেন কুয়েনের যে রিপোজিটরিতে গেলাম ওইখানে যাইতে পারি, যে আমি এখান থেকে হলো যে সিলেক্ট করতে পারি যে কোন মডেলটা নিব। এখানে অনেক মডেল আছে, হ্যাঁ, কুয়েনের যে মডেলগুলো আছে এখানে অনেক মডেল আছে। ইউজুয়ালি আপনি যদি মডেলস এই ট্যাবটাতে যে মডেল দেখতে পান তাহলে সেই মডেলগুলো ইউজুয়ালি ওপেন। ওকে, সেই মডেলটা ইউজুয়ালি ওপেন। তো আমি এখানে যে ওপেন একটা পাইছিলাম সেটা হলো কুয়েন 3 হলো আপনার 0.6B। তো কুয়েনের আচ্ছা আরো সার্চ দিই, দেখি আবার একবার থ্রি কুয়েন 3, এই যে এই মডেলটা আমি ছোট সাইজ দেখে এখানে নিছি। এবার এই মডেলটা আমি এখানে অ্যাক্সেস আছে কিনা, আপনি এখানে মডেল কার্ড যেটা বলে এটা দেখলে বুঝতে পারবেন। গেলে যেমন প্রজেক্টের ডেসক্রিপশন থাকে, এটা দেখলে বুঝতে পারবেন যে এদের কোনো পারমিশন টান লাগে কিনা, এখানে পুরো কোড আছে। আর হাগিং ফেসের এটা হলো ওপেনের থেকে সাপ্লাই করা আছে, তুমি এই জিনিসগুলো এই মডেলটা ইউজ করে এইভাবে ইউজ করবা। আর হাগিং ফেস একটা কমন ইন্টারফেস দেয়, সেটা হলো এই যে ট্রান্সফরমার্স লাইব্রেরি, একটা বলছিলাম পাইপলাইন, আপনি পাইপলাইনের মাধ্যমে ইউজ করতে পারবেন, যে কোনো মডেলের নাম আপনি হলো প্রোভাইড করতে পারবেন। আর আমরা ইন্টারেস্টেড এইটাতে, তো এই কোডটাই কিন্তু আমি এখানে হলো কপি করে নিয়ে গেছি। ওকে, আপনি এখান থেকেই পেয়ে যাইতে পারেন। আর আরেকভাবে আপনি পাইতে পারেন সেটা হলো ডক্স, হাগিং ফেসের ডক। এই ডকুমেন্টেশনে ধরেন ট্রান্সফরমার্স যে লাইব্রেরিটা আছে এইখান থেকে আপনি হলো দেখতে পারবেন যে কিভাবে ইউজ করা হয়। ওকে, তো এই গেল মডেল কিভাবে পাইলাম। এবার আমি তাহলে অটো টোকেনাইজার ক্লাসের ফ্রম প্রিটেইন মেথডের মধ্যে একটা মডেলের নাম দিলাম, টোকেনাইজারটা পাইলাম। ওকে, টোকেনাইজার দেখেন ডাউনলোড হচ্ছে এখানে। আর এখানে বলছে যে অথেন্টিকেশন স্টিল রেকমেন্ডেড, অপশনাল, পাবলিক মডেলের জন্য এবং ডাটা সেটের জন্য অপশনাল, বাট অথেন্টিকেট করা বেটার। টোকেনাইজারে দেখেন কয়েকটা জিনিস ডাউনলোড, টোকেনাইজার কনফিগ, টোকেনাইজারের ভোকাব জেসন, টোকেনাইজার এটা হলো অ্যাকচুয়াল টোকেনাইজার।
মানে সেই প্রোগ্রামটা, অ্যালগরিদমটা, এইটা হলো টোকেনাইজারের মধ্যে মানে সিম্বল, টোকেনের লিস্ট, কতগুলো টোকেন আছে, ইউনিক সিম্বল আছে, মানে টেক্সট দিলে এই টোকেনাইজারের মধ্যে দিয়ে যাবে, প্রোগ্রামের মধ্যে দিয়ে যাবে, যাওয়ার পরে এতগুলা টোকেনের মধ্যে থেকে ওর যে যেই টোকেনগুলো আছে ওই নাম্বারগুলো আপনি পাবেন। তারপরে মডেলও এইভাবে, যে অটো মডেল ফর কজাল এলএম, কজাল হলো অটো রিগ্রেসিভ এলএলএম, রিগ্রেসিভ এলএলএম মানে হলো যে জেনারেট করে, আর একটা হলো অটো এনকোডার এলএলএম, যেটা হলো টেক্সট এনকোড করে, ওটা এই কোর্সের আওতার বাইরে, তারপরে অল্প একটু বলবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের দিকে। অটো মডেল ফর কজাল এটা জাস্ট একটা ক্লাস, তার মধ্যে আপনি হলো যে এই ফর্ম রিটেন আপনি মডেলের নাম দিবেন, এবং আপনাকে টোকেনাইজার, যেই মডেলের টোকেনাইজার সেই মডেলের সাথে ইউজ করতে হবে, কি প্রসেস করা যেইভাবে সেইভাবে তো আপনি ইনফারেন্স করবেন, তাই না? তো এই মডেলটা আমার দেখেন ডাউনলোড হচ্ছে, যে 1.5 জিবি মতো আমার হলো আপনার ডাউনলোড হচ্ছে। এরপরে এই টোকেনাইজারটা আমরা একটু দেখি, যে আমি এখানে টোকেনাইজার একটা লোড দিলাম, টোকেনাইজারটা কি করে আমরা একটু হ্যান্ডস অন দেখি। আগে তো জাস্ট ওয়েব ইন্টারফেস থেকে দেখছিলাম। আমি যদি একটা টেক্সট দেই যে আই এম এক্সাইটেড টু শো টোকেনাইজার্স ইন অ্যাকশন টু মাই এলএলএম ইঞ্জিনিয়ার্স, টোকেনাইজারের মধ্যে এনকোড একটা মেথড আছে, তার মধ্যে যদি আমি টেক্সটটা দেই তাহলে আমি টোকেনস পাই। এই টেক্সটটা দেওয়ার ফলে আমি কোন টোকেনগুলো পাইছি দেখেন, আমি কিছু নাম্বার পাইছি আর কিছু না, 40 এত 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 এই নাম্বারগুলো পাইছি। ওকে, দ্যাট মিনস এই টেক্সটটা যখন নিউরাল নেটওয়ার্কে যাবে, এলএলএম এ যাবে, তখন আসলে টেক্সটটা যাবে না, এই নাম্বারগুলো যাবে। তারপরে একটা নেক্সট এই 24198 এরপরে নেক্সট কোন নাম্বারটা আসে সেটাও প্রেডিক্ট করার চেষ্টা করবে, তারপরে সেই নাম্বারটা আবার এই লিস্টে দিবে, দিয়ে আবার আরেকটা প্রেডিক্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, তো আমরা দেখি মানে রুল অফ থাম্ব হলো 4টা ক্যারেক্টারে একটা টোকেন হয়, এরকম কিছু। তো এখানে আমাদের আমরা একটু হিসাব করে দেখছি যে 61টা ক্যারেক্টার আছে এই টেক্সটের মধ্যে, 12টা ওয়ার্ড এবং 14টা টোকেন, অলমোস্ট 15টা টোকেন, প্রায় 1:4 রেশিও মেনটেন করে। তারপরে টোকেন গুলা পাওয়ার পরে ধরেন মডেল প্রেডিক্ট করলো, তাহলে টোকেন থেকে আমাকে আবার টেক্সটে যাইতে হবে। তো ধরেন এই টোকেন গুলাই আমি নেই, এই টোকেন গুলা নাম্বার আছে, একটা লিস্ট অফ নাম্বারস, এইগুলাকে আমি আবার ডিকোড করব। প্রথমে টেক্সটকে এনকোড করছিলাম নাম্বারে, মানে টোকেনে, পরে টোকেনকে ডিকোড করলাম কিসে, টেক্সটে। এখন এই যে এনকোড ডিকোড, এটার ডিফারেন্ট মডেলের জন্য ডিফারেন্ট। দেখা গেল এইখানে আমি যে নাম্বার পাইছি এটা অন্য কোনো মডেলের জন্য ডিফারেন্ট হইতে পারে, ইভেন এমন হইতে পারে যে যখন আমি ডিকোড করতেছি তখন আমার এক্সট্রা কিছু এখানে অ্যাড করে দিচ্ছে, যেমন স্টার্ট অফ কনভারসেশন কিছু একটা স্পেশাল টোকেন অ্যাড করে দিচ্ছে। দ্যাট মিনস প্রোভাইডার টু প্রোভাইডার ভ্যারি করে, এবং এই জন্য আমাদেরকে যেই মডেল তার টোকেন তার সাথে ইউজ করতে হবে। আরেকটা মেথড আছে ব্যাচ ডিকোড, এটা করলে আমরা টেক্সট গুলা পাবো, টেক্সট গুলা ইন্ডিভিজুয়ালি পাবো। এখানে জাস্ট একটা স্ট্রিং পাইছি, এখানে ইন্ডিভিজুয়ালি পাবো টোকেন, কি কি টোকেন পাচ্ছি। দেখেন আমি কি পাচ্ছি, যে আই অ্যাম এক্সাইটেড, এবং কিছু জিনিস দেখেন, এই ওয়ার্ডটা, যেই ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, যেই ক্যারেক্টারটা দিয়ে, ওইটা কিন্তু সামনে স্পেস নাই। আর যেটা সেন্টেন্সের মধ্যে, যেমন দেখলো আই অ্যাম, এই স্পেসটা সহ অ্যাম, তারপরে এক্সাইটেড, এই স্পেসটা সহ এক্সাইটেড টু, আবার দেখেন কিছু কিছু ব্রেক হয়ে গেছে, টোকেন আইজার্স, আইজার্সের আয়ের আগে স্পেস নাই। এইটা সোললি ডিপেন্ড করে কোন টোকেনাইজার ইউজ করতেছেন তার উপরে। এর সাথে এরকম কোনো ইয়া নাই যে এই ওয়ার্ডটা এইভাবেই ভাঙে, সব মডেলের জন্য সেম ওয়ার্ড সেম ভাবে ভাঙে না। ওকে, কোনো মডেল দেখা গেল যে কোনো ওয়ার্ডকে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ইউজ করতেছে, ট্রিট করতেছে, কোনো মডেল দেখা গেল যে সেই ওয়ার্ডটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতেছে, দুইটা টোকেনে। ওকে, তো দেখি এখন আমাদের এখানে কতগুলা টোকেনাইজার, টোকেনাইজার ডট ভোকাব, এখানে দেখেন এই হলো তার ইন্ডিভিজুয়াল টোকেন, এগুলাও এক একটা টোকেন, এইগুলাও এক একটা টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন। এটা গার্বেজ মনে হচ্ছে না? এটা যেহেতু প্রোগ্রামেটিক্যালি জেনারেট করা, এখানে হিউম্যান কোনো ইনপুট নাই, সিস্টেম, ক্লোন সিস্টেম এটাকে একটা টোকেন ধরছে। ওই যে আমরা প্রথমে দেখাইছিলাম টোকেনাইজার কেমনে হয়, তো ওইভাবে বাইট পেয়ার এনকোডিং করে করে সে টোকেনাইজার দিয়ে সে হলো টোকেন বানাচ্ছে। এখন যেটা হয়েছে, কতগুলা আছে, কতগুলা আছে, এখন এটা আমরা একটু লেন্থ দেখতে পারি। আচ্ছা, এইখানে দেখি তাহলে বেটার হবে। তো আমরা ভোকাবের একটা লেন্থ দেখি, যেমন টোকেনাইজার কতগুলো আছে। তো এইখানে আছে হলো 151,000, 1.5 লাখের মতো টোকেন আছে কোয়েন 3 এই মডেলটার জন্য।
বড় কোনো মডেলের জন্য আরো বেশি টোকেনাইজার থাকতে পারে। এইবার আরেকটা জিনিস দেখি, এই টোকেনাইজারের আবার এগুলো হলো অটোমেটিক জেনারেটেড টোকেনাইজার, আর কিছু হলো স্পেশাল অ্যাডেড টোকেনাইজার স্টেট অফ কনভারসেশন বা টুল কলিং এর জন্য, যে এখন পাইথনে একটা কোড কল করতে হবে, এরকম কিছু টোকেনাইজার আমাদের থাকতে পারে। যেমন এই যে এন্ড অফ টেক্সট, ইমাজিনারি মনোলগ স্টার্ট, ইমাজিনারি মনোলগ এন্ড, এরকম অনেক, এই যে টুল রেসপন্স, হ্যাঁ, থিঙ্ক। তো এরকম অনেকগুলো স্পেশাল টোকেন, এগুলা ফিক্সড, এগুলা যখন ট্রেন করা হয়েছে তখন ডেটার সাথে মিক্সড করে দেওয়া হয়েছে, এবং পরে যখন মডেল আমার ইনফারেন্স করব তখন সিচুয়েশন ওয়াইজ দেখো টুল করার দরকার, টুল কল করার দরকার, তখন তাহলে এই মডেলটা এই টোকেনটা এমিট করবে। এবং এইভাবে আমরা টুল কলিং এ বুঝি ওই যে ডট ইফ দেয়ার ইজ এ টুল কল, তখন আমরা টুলটা কল করতে পারি। তো এইভাবে অ্যাকচুয়ালি ট্রেন করা হয়, এর মধ্যে কোনো ম্যাজিক নেই, জাস্ট ট্রেনিং করা হয়, মডেল সেভাবে বিহেভ করে। ওকে, এখন তারপরে কি হয়, আমরা আরেকটা জিনিস একটু দেখি, যে আমরা তাহলে মেসেজগুলা কি করি, আমরা তো কন্টিনিউয়াস টেক্সট দিচ্ছি না, আমরা মেসেজ দিচ্ছি, এবং এটা আপনারা আগেও দেখছেন যে মেসেজগুলা আর কি ওই যে অ্যাসিস্ট্যান্ট, ইউজার এরকম আকারে ভেঙে যায়। ধরেন এই মেসেজটার কথা চিন্তা করি, রোল ইউজার কন্টেন্ট হু আর ইউ, এইটাকে টোকেনাইজারের মধ্যে অ্যাপ্লাই চ্যাট টেমপ্লেট বলে একটা জিনিস আছে, আপনি যদি এইভাবে প্রোভাইড করেন, তারপরে আপনাকে চ্যাট টেমপ্লেট আপনাকে হলো প্রোভাইড করতে হয়। আপনি আমরা প্রথমে যেইভাবে দিলাম যে পিওর টেক্সট টোকেনাইজার করলাম, পিওর টেক্সট, এইটা ইউজুয়ালি আপনি বেস মডেলের জন্য দিবেন। আপনি যদি ইনস্ট্রাক্ট মডেলের জন্য দেন, এখন মোস্ট অফ দ্য মডেল আপনি যেগুলো নেবেন ইনস্ট্রাক্ট মডেলে আপনি কাজ করবেন। ইনস্ট্রাক্ট মডেল কি, ওই যে ফাইন টিউন মডেল, পোস্ট ট্রেনিং এর পরে যেটা কনভারসেশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে। তো সেই মডেল যদি আপনি দেন, তো আমরা এটা এই মেসেজটা কমেন্ট করে রাখি আর এই মেসেজটা রান করি, তাহলে রোল আছে ইউজার আর কন্টেন্ট হলো হু আর ইউ। ওকে, ধরেন বললাম, তো এইটার উপরে আমাকে চ্যাট টেমপ্লেট অ্যাপ্লাই করতে হবে। করলে কি হবে দেখেন, আমরা যে প্রম্পটটা দেই, সেটা আসলে কি, কিভাবে কনভার্ট হয়ে যায় দেখেন। আমি দিচ্ছি রোল ইউজার কন্টেন্ট হু আর ইউ, এখানে ও স্পেশাল টোকেন অ্যাড করতেছে ইমাজিনারি মনোলগ স্টার্ট, মনোলগ মানে একজন বলতেছে, ইউজার বলতেছে হু আর ইউ, ইউজারের কনভারসেশন এন্ড, দ্যাট মিনস এই যে টেক্সটটা, এই টেক্সটটা এবং এই রোল ইউজার এটা দেওয়ার ফলে এইটা এই মনোলগটা হয়ে গেল এরকম। ওকে, দ্যাট মিনস এই হোল এই যে জিনিসটা এটা কনভার্ট হয়ে গেল এরকম, এবং তারপরে সার্ভার সাইডে এটা অ্যাড করে দেওয়া হয়, মানে অ্যাপ্লাই চ্যাট টেমপ্লেট অ্যাড করে দেয় ইমাজিনারি মনোলগ স্টার্ট অ্যাসিস্ট্যান্ট, মানে এখন আমি এক্সপেক্ট করতেছি অ্যাসিস্ট্যান্ট কিছু বলবে, মানে মডেল কিছু বলবে। এইভাবে ওকে ট্রেন করা, এবং এইভাবে যদি আমরা দিই তাহলেও বুঝতে পারে ও আচ্ছা তাহলে এখন আমাকে কিছু বলতে হবে। ওকে, তো এখানে আমরা কোনো এক্সট্রা কোনো কোশ্চেন করি নাই। এখন এই জিনিসটাকেই যদি আমি এবার এই যে প্রম্পটটা পাইলাম টোকেনাইজার, এই জিনিসটাকেই আমরা অ্যাকচুয়ালি মডেলের মধ্যে প্রোভাইড করি। আমরা শুধুমাত্র এইভাবে দিই না, আমরা বলি অ্যাপ্লাই টেমপ্লেট, আর মেসেজেসটা দিয়ে দেই, তারপরে অ্যাড জেনারেশন ট্রু, টোকেনাইজ ট্রু, রিটার্ন টিক ট্রু, এরকম আরো অনেক 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 অপশন আছে, এগুলো এতটাও দরকার নেই। আপাতত জাস্ট বুঝেন যে আমরা যে টেক্সটটা দিচ্ছি দ্যাট ইজ মেইনলি মেসেজেসটা, আর আপনি যখন ডকুমেন্টেশন থেকে কপি করবেন তখন হলো আপনার যেগুলো ডিফল্ট দেওয়া আছে ওগুলাই এনাফ, আর আপনি যখন ডিফল্ট আপনার দরকার হবে না তখন আপনি এমনিতে এক্সপার্ট হয়ে যাবেন। তারপর আমরা কি করব, যে অ্যাপ্লাই চ্যাট টেমপ্লেট করব, করার পরে এই যে প্রম্পটটা, মানে দ্যাট মিনস আমাদের এই যে ইনপুটসটা, আমরা মডেলে যেটা ইনপুট দিতে চাই, এবং আমরা এটা ডিভাইসে দিতে পারি। ডিভাইস মানে এই মডেল যখন আমরা ক্রিয়েট করছি, এই মডেল যখন আমরা লোড করছি, কোথায় লোড করছিলাম, এই যে এই মডেলটা যখন আমি লোড করছি তখন আমি এখানে ডিভাইস মেনশন করে দিতে পারি। এখানে আমরা দেই নাই, কিন্তু ডিভাইস মেনশন করে দিতে পারি, কুডা দিতে পারি, যদি আমি জিপিইউ দিতে চাই। ইউজুয়ালি অটো দেওয়া হয়, আমার যদি জিপিইউ থাকে তাহলে অটো নিয়ে নেয়, জিপিইউ নিয়ে নেয়। ওকে, তো তাহলে এখানে কি হচ্ছে দেখেন, তাহলে আমরা মেসেজটা দিলাম, ইনপুটটা পাইলাম, পাওয়ার পরে আচ্ছা এখানে আমি মেসেজটা চেঞ্জ করে ফেলেছি না, হু আর ইউ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এটা আবার রান করতে হবে, যে ইনপুটস কনভার্ট হয়ে গেল, তারপরে এবার আমি আউটপুট করবো, এবং ম্যাক্সিমাম টোকেন আমি বলতেছি এখানে 100, আমি 100 বার ওই জেনারেশনটা চালাইতে চাই। দ্যাট মিনস এই যে ইনফারেন্স হচ্ছে 100টা টোকেন, মানে 100 বার এরকম মডেলটা জেনারেট করবে। প্রথমে একবার টোকেন জেনারেট করবে,
সেই টোকেনটা আবার অ্যাড করে আবার জেনারেট করবে, এভাবে 100 বার করবে। দ্যাট মিনস এটা কিন্তু টাইম কনজিউমিং, একটু টাইম লাগবে। যেহেতু জিপিইউতে আছে, ওখানে জিপিইউ যদি অ্যাক্সেস করে, আচ্ছা এখানে ভিউ রিসোর্স দেখবো, সরি আমি ভুল করছি, ভিউ রিসোর্সেস। অ্যাকচুয়ালি জিপিইউ ইউজ করতেছে না, ওইখানে সিপিইউ নিচ্ছে। বড় মডেলের জন্য আপনার হলো জিপিইউ ইউজ করবে, আমরা ওকে বলে দেই নাই, একটা পার্টিকুলারলি বলে দেই নাই যে কোটা ইউজ করো, তারপরে ও তাড়াতাড়ি পারছে। দেখি কি জেনারেট করলো। এই যে আউটপুটটা জেনারেট করলো, ওই আউটপুটটার আমরা ডিকোড করলাম। এইগুলা জাস্ট কিছু ভেক্টর ডেটাটাকে আপনার শেপে নিয়ে আসা। আর মেইন কনসার্ন হলো এই যে ডিকোড করলাম। আমি এখানে কি পাচ্ছি, এই আউটপুটস গুলো আমি যদি দেখি, দেখেন নাম্বার, আর কিছু না, এই নাম্বারগুলো পাইছি। এই নাম্বারগুলাকে এখানে ভুল জায়গায় দেওয়া হয়ে গেল, যাই হোক মডেলের নিচে দিই, এখানে দিই। তাহলে এই নাম্বারগুলোকে এখন আমাকে ডিকোড করতে হবে। এখানে দেখেন অ্যারে আছে, টু ডাইমেনশনাল অ্যারে আছে, ওইটাকে আমরা এখানে সিঙ্গেল ডাইমেনশন টেক্সটে নিয়ে আসতেছি। ওকে, তো তারপরে কি করলাম, আমি এখানে ডিকোড করব এই টেক্সটগুলো, এই টোকেনগুলোকে, নাম্বারগুলোকে ডিকোড করলে কি হবে, আমি একটা টেক্সট পাবো। টেক্সট পাইলে দেখেন কি আসে, দেখেন একটা স্পেশাল টোকেন এমিট করছে, থিঙ্ক। এটা একটা মনে হয় বেস মডেল খুব সম্ভব। ও থিঙ্ক করতেছে, ওকে দ্য ইউজার ইজ আস্কিং হু আর ইউ, আই নিড টু রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। দ্যাট মিনস এই যে নাম্বারটা, আপনার নাম্বারগুলো আমাকে দিছে, এই নাম্বারগুলোর পরিবর্তে আমি এই টেক্সটগুলো পাইলাম। আর এই যে প্রথম একটা যে আপনার যে টোকেনটা, এই টোকেনটা তাহলে কিসের, এটা একটা রিজার্ভ টোকেন, যে অ্যাডেড টোকেন, সেটা হলো থিঙ্কের পরিবর্তে, থিঙ্কের পরিবর্তে। ঠিক আছে, আর কোন স্পেশাল টোকেন দিছে, ওইটা দিছে আর কি। এখন আমি ওকে লিমিট করে দিছি যে তুমি 100টার বেশি জেনারেট করবা না। দেখি 15 151644 আমরা উপরে দেখছিলাম, ওইখানে আছে কিনা 151644। এটা হলো না, ও আচ্ছা এটা ইমাজিনারিমূলক স্টার্ট, ওইটা অ্যাকচুয়ালি থিঙ্কের না, থিঙ্কেরটা আলাদা। ইমাজিনারিমূলক স্টার্ট ওইটা আলাদা আছে আমাদের, ওইটা এখানে ইনভিজিবল আছে মেইনলি, ওটাই আমাদের ইনভিজিবল আছে। আর থিঙ্কটা ওইখানে দিছে, তো থিঙ্কেরটা হবে কত, থিঙ্কেরটা আমার হবে হলো 151645 বা 667 মনে হয়, মানে স্পেশাল। ও আচ্ছা, এখানে দেখেন মজার জিনিস, আমাকে বলতেছে 151644, এখানে ইমাজিনারি মনোলগ স্টার্ট হয়েছে 655, এখানে একটা এন্ড হয়েছে, কিছু একটা এখানে আছে। তারপরে হলো যে 644, এখানে আবার আরেকটা স্টার্ট হয়েছে, তারপরে আবার এখানে কিছু একটা আছে। দ্যাট মিনস এখানে আরো কিছু থাকার কথা মেইনলি। মেবি এখানে মডেল ইন্টারনালি অন্যভাবে কাজ করতে পারে। আপনার অনেক সময় ইনভিজিবল কিছু ওয়ার্ড ওরা দিয়ে দেয়, যেমন যেমন ধরেন কিছু ইনফরমেশন, যেমন যখন জেনারেট করে তখন মডেলকে বলে দেয় যে আমার কাট অফ নলেজ এই ডেটে, হ্যাঁ এরকম কিছু এক্সট্রা ইনফরমেশন রাখতে পারে। তো আমাদের মেইনলি এইখান থেকে শুরু হচ্ছে 151664, এরকম সামথিং এখানে শুরু হচ্ছে। তো যাই হোক, মেইন জিনিসটা বুঝলেন যে আপনার এই নাম্বারগুলা আমরা টেক্সটে কনভার্ট করে, এই হলো আমাদের মেইন প্রসেসটা, ইনফারেন্সের প্রসেস মডেল, এবং মোস্ট অফ দ্য টাইম আপনাকে এই করতে হবে। ওকে, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে, এনিথিং? কারণ তাহলে আমি নেক্সট আরেকটা হলো আমার ইয়ে আছে, বোঝা গেছে জিনিসগুলো কি হচ্ছে, আমারই ডিফিকাল্ট। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এখন আমাদের আরেকটা নোটবুক এরকম চালু করতে হবে, ওইটা হলো একটা নতুন কনসেপ্ট, বড় মডেল। ধরেন আমাদের এখানে, আচ্ছা আমি এটা কানেক্ট করি আগে। আমার এখানে রিসোর্স আছে হলো, দেখেন আমার আর নিতে পারতেছে না, হ্যাঁ তাহলে আমি এটা ডিলিট করে দিই, আমি আরেকটা ই করবো। এটা টোকেনাইজারটা আমি আর রাখতে চাচ্ছি না, এখানে রাখলে ও মানে আমার যে ভার্চুয়াল মেশিন যতটুকু গুগল প্রোভাইড করছে এটা এক্সিড করে যাচ্ছে তার রিসোর্স। তো এখানে আমি এটা একটু আউটপুট গুলো ক্লিয়ার করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আমার রিসোর্সটা দেখি, আমি কানেক্ট করি প্লাস রিসোর্সটা দেখি। রিসোর্স হলো আমার 15 GB র্যাম। আচ্ছা কানেক্ট হওয়ার পরে মনে হয় রিসোর্স দেখায়। তো আমাকে 15 GB র্যাম ও অ্যালোকেট করতেছে, কিন্তু যে নতুন আরেকটা মডেল আমরা ইউজ করতেছি যে 15 GB র্যাম জিপিইউ এর,
এটা অ্যাকচুয়ালি সিপিইউ তে চালালে অনেক স্লো হবে। তো 15 জিবি র্যাম যে জিপিইউ আমাকে অ্যালোকেট করতেছে একটা টি4 জিপিইউ, তো কোয়েন 3 4 বিস ইনস্ট্রাক্ট মডেল, এটা সাইজ হলো 8 জিবির একটু বেশি। ওকে, তো এখন এই 15 জিবি র্যামও এনাফ হবে না যখন ও ইনফারেন্স চালাবে। 15 জিবি র্যাম এনাফ হবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে মডেলটাকে আমাকে হলো কোয়ান্টাইজ করতে হবে, এবং এইখানে আপনাদের অনেক আগে পড়ানো একটা কনসেপ্ট কাজে লাগবে। এই মডেলটা আমি রান করে দিয়ে যাই, তারপরে আমি সেখানে ব্যাখ্যা করব। হ্যাঁ, এই কোডটা আমি রান করি, এটা খুব সিম্পল কোড, একই কোড। আপনার ওইখানে আরেকটা মেসেজ ছিল না, ওই মেসেজটাকে আমি এইখানে ইনফারেন্স করাচ্ছি যে টেল এ লাইট হার্টেড জোক ফর এ রুম অফ ডেটা সায়েন্টিস্ট। এখানে সিস্টেম প্রম্পট আছে, ইউজার প্রম্পট আছে, প্লাস জাস্ট আপনার কিছু মানে জেনারেট হচ্ছে সেম কোড। আমি এটা এখানে রান করে দিই। পরে এটা জিপিইউ তে দেওয়া আছে, এখানে দেখেন এখানে ডিভাইস ম্যাপ অটো এটা দেওয়া আছে, আরো কিছু জিনিস দেওয়া আছে। এখানে একটা জিনিস আমরা একটু ব্যাখ্যা করি। আপনাদের অনেক আগে পড়ানো হয়েছিল জিনিসটা মনে হয়, যে ডেটা টাইপ, ডেটা টাইপ পড়ানো হয়েছিল। তো ডেটা টাইপ দুই ভাবে, হলো আপনার স্ট্যাটস এর ডেটা টাইপ আর সিএস এর ডেটা টাইপ, দুই ভাবে ছিল। এবং তারপরে পড়ানো হয়েছিল যে অ্যারে, টেনসর, এরকম কিছু জিনিস পড়ানো হয়েছিল। তো ডেটা টাইপে আমরা কি বলছিলাম, যে ডেটা টাইপের একটা প্রিসিশন থাকে, ফরম্যাট ডেটা এরকম আপনার বিট আকারে যে স্টোর হয়, এটা আমরা সবাই জানি কত বিটে কত বাইটে এরকম স্টোর হয়। তো ধরেন একটা ইন্টিজার বা একটা ফ্লোট ইউজুয়ালি মডার্ন হার্ডওয়্যারে 32 বা 64 বিটে আপনার হলো স্টোর হয়। আর সেইখান থেকে ধরেন 32 বিটে ইউজুয়ালি মনে হয় ফ্লোটটাকে স্টোর করা হয় যখন আমরা মডেলগুলো ট্রেন করে। তো 32 বিট ফ্লোট নাম্বার ধরেন একটা এখানে আছে, একটা দুইটা তিনটা চারটা বাইট। তো এই মডেলটাকে এখন যদি আমি আমার পিসিতে মানে এই যে রিসোর্স 15 জিবির মধ্যে আনতে চাই, তাহলে আমার হচ্ছে না, মানে আমার ধরতেছে না জিনিসটা। ধরেন এর থেকেও বড় মডেল আছে সাইজে, ধরেন সে তো ধরতেছে না। তখন আমি কি করব, এটার প্রিসিশন কমাই দিব। ধরেন দশমিকের পরে কয় সংখ্যা আছে এটা আমি কমাই দিব। মেইনলি যেটা কমাই, নাম্বার রিপ্রেজেন্টেশনের অনেক ওয়ে আছে। তো ধরেন এখানে 32 বিট আছে, আমরা কি করব 4 বিট রিপ্রেজেন্টেশন নেব। দ্যাট মিনস নাম্বারের প্রিসিশনটা অনেক কমে যাবে, বাট মডেলটার পারফরমেন্স অত কমে না। যেমন আপনি যদি 32 বিটের একটা মডেল থেকে আপনি 4 বিট মডেলে নিয়ে আসেন, দ্যাট মিনস যে ওয়েটগুলো আছে ওয়েটগুলোর প্রত্যেকটা ছিল একটা 32 বিট নাম্বার, এখন ওইটা একটা 4 বিট নাম্বার। তো আপনি মনে করতে পারেন যে এটা মেবি 8 গুণ লেস, 4 32, তাহলে 8 গুণ লেস হলো এফিসিয়েন্ট হবে। হ্যাঁ, অথবা আপনি ধরেন যে 16 বিট থেকে আপনি 4 বিটে নিয়ে আসলেন, তো 4 গুণ আপনার হলো এফিসিয়েন্সি কমবে। যেটাই হোক, অর্ধেক করলেন। এরকম না যে আপনি অর্ধেক করলেন মানে আপনার অ্যাকুরেসি অর্ধেক কমে গেল, এরকম। আপনার হয়তো মেবি অ্যাকুরেসি মেবি 4% প্রিসিশন, সরি 4 গুণ প্রিসিশন কমে মেবি 5% অ্যাকুরেসি কমলো। ওকে, তো এইটা অ্যাকসেপ্টেবল। কেন অ্যাকসেপ্টেবল? কারণ আমরা শুধুমাত্র এলএলএম এর বেস নলেজের উপরে আমরা ডিপেন্ড করি না, আমরা এর থেকে দিয়ে টুল কলিং করায় ওকে ওকে আমরা কনটেক্সট দেই, মানে ওকে আমরা নলেজ দেই। তারপরে আমরা ওকে র্যাগ এর মাধ্যমে কনটেক্সট প্রোভাইড করি। র্যাগ কি, এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। মাধ্যমে আমরা ওকে কনটেক্সট দিই ইন মেমোরি, মানে ওর যে কনটেক্সট লেন্থ আছে, এলএলএম এলএলএম এর যে পুরা নেটওয়ার্কের ওয়েটের মধ্যে যে নলেজ আছে, এই নলেজটা অনেকটা ভেগ, মানে অনেকটা অস্পষ্ট। মনে ধরেন আপনি একটা বই পুরা পড়ছেন, রিডিং পড়ছেন, কয়েকবার রিডিং পড়ছেন, আপনি কিছু কিছু বিটস এন্ড বাইটস আপনি মনে করতে পারেন। বাট আপনার সামনে যদি ধরেন আরো বেটার এক্সাম্পল, ধরেন আপনি স্টুডেন্ট পড়ান, এখন আপনি ফিজিক্সের টিচার। এখন ফিজিক্সে আপনি ফিজিক্স সম্পর্কে আপনার ওভারঅল একটা আইডিয়া আছে, কিন্তু আপনি একবারে সব মনে করতে পারেন না। আপনি দেখা গেল যে যখন স্টুডেন্টকে পড়ান, দেখা গেলো একটা চ্যাপ্টার বা একটা পেজ আপনি ওপেন করে তাকে ওই ওই বিষয়ের উপরে ভালো জ্ঞান দিতে পারেন। ওকে, তো এই জন্য এইভাবে এলএলএম এর যে টোটাল যে নলেজ আছে, ধরেন তার 100% যে নলেজটা আছে, ওইখান থেকে যদি আমার 95% চলে আসে, ওইটা আহামরি কিছু একটা ডিফারেন্ট হয় না। আমরা কি করি, আমরা ওর যে কনটেক্সট লেন্থের মধ্যে আমরা কারেন্টলি কিছু নলেজ দিয়ে দিই এবং ওইর উপরে ডিপেন্ড করে ওকে অ্যান্সার দিতে বলি। এইটা হলো ওর ওভারঅল জ্ঞান। আর কারেন্ট ওর সামনে যেটা আছে, এটা হলো ওর কনটেক্সট উইন্ডো।
কনটেক্সট উইন্ডোর মধ্যে যা আমি দিব ওইটা ওর কাছে এখন আছে এবং ওইটার উপরে ভালো পারফর্ম করতে পারে। এই জন্যে আমরা যদি মডেলের প্রিসিশন কমাই দিই তো মডেল খুব একটা খারাপ কাজ করে না। ওকে, কারণ ওকে আমরা এডিশনাল কনটেক্সট প্রোভাইড করি। তো সেই জিনিসটা কিভাবে করি, সেম জিনিস বিটস অ্যান্ড বাইটস নামে আলাদা একটা লাইব্রেরি আছে, ওইটা আমাদেরকে একটু ইম্পোর্ট করতে হবে, ইনস্টল করতে হবে সেপারেটলি। আর বিটস অ্যান্ড বাইটস কনফিগ আমাদেরকে নিতে হবে, এটা ইম্পোর্ট করতে হবে, এটা একটা ক্লাস। সেম দেখেন আমরা জাস্ট মডেলের নাম চেঞ্জ করে দিছি, টোকেনাইজার ইম্পোর্ট করছি, কোয়ান্টাইজেশন কনফিগ ভেরিয়েবলের নাম আপনি যা খুশি দিতে পারেন, প্যারামিটারের নাম কোয়ান্টাইজেশন কনফিগ, সেই হিসেবে সেম রাখা বেটার। আমরা লোড ইন 4 বিট, লোড ইন 8 বিট দিতে পারেন, লোড ইন 16 বিট, হোয়াট এভার আপনি যেটা দিতে পারেন, এরকম আরো অনেকে রেখে এখানে আছে, অপশন আছে। এটা আরেকটু অ্যাডভান্স, যখন আপনি ফাইন টিউন করবেন বা আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন তখন। তো আপনি মডেলটার মেইনলি সাইজ কমাইতে চাচ্ছেন, ধরেন একটা মডেলের 1 বিলিয়ন প্যারামিটার আছে, তারা সবাই 32 বিট করে জায়গা নেয়, দ্যাট মিনস 4 বাইট করে জায়গা নেয়, দ্যাট মিনস তাহলে মডেলের সাইজ কত হলো, 4 জিবি। এখন যদি প্রত্যেকটা আপনি যদি কোয়ান্টাইজ করে প্রত্যেকটা মডেলকে আপনি হলো 4 বিট করে জায়গা নেওয়ান, তাহলে কত হলো মডেলের সাইজ, তাহলে হলো আপনার মোটে হাফ জিবি মতো মডেলের সাইজ হলো। তো এই কাজটা করছেন, মডেলের সাইজ কমাচ্ছেন, কিন্তু মডেলের পারফরমেন্স অত কমে না। এবং কেন কমে না এটা আরেকটু আমি যদি বলি, মডেল, এটা ডিপ আলোচনা বেশি যাব না, মডেল অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, মডেল কিন্তু এই এক্সাক্ট নাম্বারগুলোর উপর ডিপেন্ড করে না, মডেল ডিপেন্ড করে এই যে নেটওয়ার্কগুলোর কানেকশনের উপর। ওকে, রিলেটিভ কানেকশন, কোন মডেলের সাথে কোন কার ওয়েট কেমন। ওকে, এই জিনিসটা ধরেন এখানে 10 ছিল, আপনি এটাকে 5 বানাইছেন, কিন্তু রিলেটিভলি এখানে 5 ছিল, এটা এখন 2.5 হয়ে গেছে। তো রিলেটিভ ওয়েটের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মডেলটা, রিলেশনশিপে রিলেটিভ ওয়েটের উপর ডিপেন্ড করে, মডেলটা অ্যাবসলিউট প্রত্যেকটা নাম্বারের উপর ডিপেন্ড করে না। ওকে, এই জন্য সবাইকে যদি আপনি সেম স্কেলে কমায় নিয়ে আসেন মডেলের পারফরমেন্স ওরকম খারাপ হয় না। ওকে, এখন দেখেন আমি তাহলে এখানে বললাম একটা কনফিগারেশন নিলাম, আমি হলো যে মডেল, আবার মডেলটাকে লোড করতেছে এখানে এবং বলতেছে ডিভাইস ম্যাপ অটো, দ্যাট মিনস তুমি যদি জিপিইউ থাকে জিপিইউতে যাও, মানে বেস্ট পসিবল ডিভাইসে যাও। কোয়ান্টাইজেশন, এখানে আমার কিছু লেখা লাগছে না, আমি একটা প্যারামিটার দিচ্ছি, মানে একটা আর্গুমেন্ট দিচ্ছি, কিন্তু ওর মধ্যে হাগিং ফেসে প্রচুর কোড লেখা আছে যার মাধ্যমে এই কাজটা হচ্ছে, ম্যাজিক হ্যাপেন্স। কোয়ান্টাইজেশন কনফিগ দিলাম, তাহলে মডেল কি দেখেন, এখন এই যে মডেলটা দেখাচ্ছে যে 8 জিবির উপরে আপনার ডাউনলোড হচ্ছে, কিন্তু আদতে ও অ্যাকচুয়ালি কতটুকু রিসোর্স খাইছে দেখেন, 4 জিবি মতো, মানে অর্ধেক করে ফেলাইছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারও কম, 2 জিবি মতো আমরা দেখবো, এই 4 জিবির র্যাম ইউজ হয়েছে, এটা তো র্যাম ইউজ, এটা মডেলের অ্যাকচুয়ালি সাইজ না। আর এই মডেলটা অ্যাকচুয়ালি 16 বিট প্রিসিশনে ছিল, নট 32 বিট, 16 বিট প্রিসিশন। 4 বিট করলে আপনার হলো 4 গুণ কম হয়ে গেল। তারপরে আমরা সেম মেসেজ দিলাম, আমরা সেম অ্যাপ্লাই চ্যাট টেমপ্লেট করতে পারি টোকেনাইজার দিয়ে, তারপরে আমরা সেম জেনারেট করতেছি এবং একটা যোগ বলতে বললাম, যেহেতু এটা একটা ইনস্ট্রাক্ট মডেল, এ অত থিঙ্কিং মিঙ্কিং এ অত কিছু যায় নাই, মানে ও কিন্তু ডিরেক্ট কনভারসেশন করছে, ও ডিরেক্ট এখানে কনভারসেশন করছে যে হোয়াই ডিড দ্য ডেটা সায়েন্টিস্ট ব্রেক আপ উইথ দ্য স্ট্যাটিস্টিশিয়ান, বিকজ দে আর অলওয়েজ কোরিলেটেড বাট নেভার অ্যাকচুয়ালি টুগেদার। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর একটা যোগ বলতেছে, এখানেও আরো জেনারেট করতে যাচ্ছিল, কিন্তু যেহেতু ওকে আমি ম্যাক্স টোকেন 40 করে দিছি, ও আর জেনারেট করতেছি না। আচ্ছা একটা কাজ করি, এখানে 100 দিই, ফুল যোগটা আমরা শুনতে চাই। জেনারেট করতেছে কিন্তু, হ্যাঁ আমার র্যাম ইউসেজ দেখি, র্যাম কিন্তু ইউজ হচ্ছে, 4 জিবির প্রায় হয়ে গেছে, 3.9 ছিল আগে। ওকে, because they are always correlated but never actually together. Also, they were highly significant in their relationship but just didn't have a strong p value of success. Bonus points if you're a fan of p values and regression. হ্যাঁ, এই যে জিনিসগুলো সে আমাকে দিচ্ছে, এখানে এক্সাক্ট একটা এন্ডো প্রিন্ট করে ফেলাইছে। যাই হোক, তো এটার মানে হলো যে আমরা আউটপুটটাকে ডিরেক্ট দেখাচ্ছি, আমরা আউটপুটটাকে মানে প্রসেস করতেছি না। এনিওয়েজ সেটা বিষয় না, বিষয় হলো দেখেন ও কিন্তু আমাকে সেই বিহেভিয়ারটা মেনটেন করতেছে, যে বিহেভিয়ারটা আমরা বলছি। এবং এখন আমরা অ্যাকচুয়াল মডেলের সাইজটা দেখি, সাইজটা দেখেন 2 জিবি সামথিং। ওকে, মডেলের সাইজ কমলো, এটা হলো লার্জ মডেল কিভাবে আপনি কাজে লাগাবেন। তাহলে এলএলএম হলো আপনার একটা মানে ইয়ার্স, মানে ডেকেডস অফ রিসার্চের একটা কালমিনেশন, যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং সবগুলো মিলায়
এখন আমরা এমন একটা জায়গায় আসছি মানে এবং কম্পিউটার সায়েন্সের বিভিন্ন জিনিস মিলায় যে আমরা এই জিনিসটাকে প্রোডাকশনাইজ করতে পারি, যে কথাটা আমি আগেও বলছি। হ্যাঁ, তো এই জন্য আমরা আসলে এমন একটা জায়গায় মানে সবাই এখন বাস করতেছি, এখন মানে বিল্ড করার দরকার। এখন শুধু এখন দরকার মানে শুধু থিওরি হলে হবে না, থিওরি অবশ্যই দরকার, থিওরি পড়ে আপনি শুধু রিসার্চ করতে পারবেন না, কিন্তু এখন তারা শাইন করবে বা তারা স্যাটিসফাইড হইতে পারে যারা বিল্ড করবে এই টেকনোলজিটা কাজে লাগে। এবং এটা কিছুটা কন্ট্রাডিক্টরি, যদি আপনি বেটার বিল্ড করতে চান তাহলে আপনাকে আবার ডিটেলস গুলো যদি জানা থাকে তাহলে বেটার। ওকে, যে আমি এটা কোথায় ইউজ করব, কখন কোনটা ইউজ করতে হয়। হ্যাঁ, তো আজকে একটা জিনিস দেখতেছিলাম, হলো যে আপনার আহ, ইউটিউবে ইউটিউবে আপনার দেখতেছিলাম যে স্ট্যানফোর্ড অনলাইন স্ট্যানফোর্ড অনলাইন এই চ্যানেলটাতে এই যে ক্যারিয়ার অ্যাডভাইস, আমি আপনাদের যে কথা বলি আহ, ওই কথাটাই এখানে A lot of বলতেছে। companies are যে much ইনি more হলো লরেন্স cautious মারোনি না about কি AI যেন নাম, উনি skills হলো that they're hiring. And if you're coming into that with that mindset and understanding that, ইনি হলো টেনসর ফ্লো টিমের কোর মেম্বার ছিল। হ্যাঁ, উনি মানে অনেক এক্সপিরিয়েন্সড, আর এবং অ্যান্ড্রু ইয়াংও এখানে অনেক কথা বলছেন। লেকচারটা আপনারা দেখতে পারেন, এই উইকে আপনারা দেখেন, কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাকে বলেন, এটা আপনাদের জন্য বেশি দরকার। আপনারা এলএলএম শিখতেছেন অবভিয়াসলি, কিন্তু রাইট মাইন্ডসেটটা খুব দরকার। এখন আমি দেখা গেল ছোট লোক বলতে মানে ছোট মানুষ, সরি, আমার কথা অতটা গুরুত্ব নাই, কিন্তু এনারা মানে দিগ্গজ টাইপের লোক। ভাই বড় লোক হন, ছোট লোক হ্যাঁ, থাকিয়েন আচ্ছা না। আচ্ছা। তো কাহিনী হলো যে ওনারা অ্যান্ড্রু ইয়াং দেখা গেল যে প্রায় 25 ইয়ার্স মেশিন লার্নিং টিচ করতেছেন, কোম্পানি ফাইন্ড করছেন। আর উনি তারও আগে থেকে, লরেন্স মরনি তারও আগে থেকে। হ্যাঁ, তো এই এনাদের কথাগুলোর দাম আছে, এটা শুনেন, শুনে সেই অনুযায়ী মাইন্ডসেটটা ঠিক করেন যদি এআই মানে ক্যারিয়ার করতে হয়। ভাই ডিপ লার্নিং ডট এআই থেকে আপনি কোনো কোর্স করছেন? হ্যাঁ, করছিলাম তো, কবে, অনেক আগে। ওদের কোর্স গুলো তো এমনিতে ফ্রি, বাট হচ্ছে ওই যে সার্টিফিকেট নিতে গেলে আর কি পেড করা লাগে। হ্যাঁ, ওই আর কি নিয়েছিলাম কয়েকটা সার্টিফিকেট, তো ওইগুলো আসলে খুব একটা মিনিংফুল না। শিখতে হবে মেইনলি, শিখে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এবং ওইখানে কি ডিটেলস করে নাই কোর্স গুলোতে? আমি আজকে দেখলাম, তো তো আমার কাছে কোর্স গুলো কেন জানি ভালোই লাগলো। কোর্স তো অবশ্যই ভালো ভাই, স্ট্যানফোর্ডের টিচার নিয়ে প্রাচীনকালে, খুব প্রাচীন না, 50 বছর আগেও মনে হয় লোকে, ধরেন 100 বছর, লোকে জাহাজে চড়ে আমেরিকায় যাইতো, ইউরোপে যাইতো, তারপরে ওইরকম একটা লেকচার মানে কয়েক মাস জাহাজে থাকতো, যে রবীন্দ্রনাথের যুগে বা তারও পরে, আসলে 50 বছর আগেও মনে হয় জাহাজে চড়ে আমেরিকা ইউরোপ যাইতো। তারপরে মানে দেশের বাংলা ভারতবর্ষের মধ্যে তারা বিশাল কম্পিটিটিভ এক্সাম দেওয়া লাগতো, সেইখান থেকে টপ রেজাল্ট করে তারপরে আপনার জাহাজে করে কয়েক মাস জাহাজে থেকে বিদেশ যায়, কত কিছু স্ট্রাগল করে তারপর হিন্দুকে আবার একটা ইয়ে ছিল, ওই সময় হিন্দুরা হয়তো মেইনলি যাইতো, কুসংস্কার কত কিছু ওভারকাম করে যায়, এরকম একটা লেকচারের, এরকম একটা মাস্টারের লেকচার সে শুনতে পারতো। আর এখন আমরা দেখা গেলো যে ঘরে বসে শুনতে পারতেছি। এখন আমরা যদি শিখতে না পারি এটা আমাদের দোষ, শুধু আমাদের দোষ না, আমাদের কালচার এখন এরকম হয়ে গেছে, শেখার অপোজিটে চলে যাচ্ছে, কুইক প্রফিট। তো এখানে অনেক কিছু মানে আমাদের এখন ভালো হ্যাবিটে আসার দরকার। আপনি প্রতিদিন শিখতে থাকেন, রাইট রিসোর্স নেন, প্রতিদিন অল্প অল্প করে শিখতে থাকেন। মানে এগুলো আসলে ভাবা যায় না যে এগুলো আসলে এখন আমরা আমরা পাচ্ছি। আমরা যদি হিস্ট্রি জানি তাহলে আমরা বুঝবো যে এটার মূল্য দিতে জানবো। আসলে হিস্ট্রিক্যালি এই জিনিসগুলা যে অনলাইনে আমি যখন খুশি পাচ্ছি, শুধু যে অনলাইনে পাচ্ছি তা না, আমি যখন খুশি পাচ্ছি। আপনি যদি 10 বছর আগেও পড়তেন, ধরেন 2010-এর পরপরই আমি আমি কোডিং শিখতেছিলাম, তো আমার বন্ধুর কাছে, আমি খুলনাতে থাকতাম, তো আমার বন্ধুর কাছে আমার আহ, বাড়ি আসলে আমার বন্ধুর কাছে আমি ইয়ে পাঠিয়ে দিতাম, কুরিয়ারে পেন ড্রাইভ পাঠিয়ে দিতাম। ও ঢাকায় থাকতো, একটু ভালো নেট ছিল, ও হলো আপনার পেন ড্রাইভে ওই এই এই লেকচার মেকচার টাইপের জিনিসপত্র টিউটোরিয়াল করে আমাকে পাঠিয়ে দিত কুরিয়ারে, ওইগুলো দেখতাম, দেখে দেখে শিখতাম। তো এখন আপনি ধরেন অন ডিমান্ড যখন খুশি দেখতে পারতেছি, হিউজ বিষয়। হ্যাঁ, ধরেন আপনি সি প্রোগ্রামিং এর এত ভালো টিউটোরিয়াল, পাইথনের এত ভালো টিউটোরিয়াল, কামরুজ্জামান নিটনের একটা বই আছে, আমাদের আগেও যারা শিখছে তারা ওই বই থেকে, আমিও শিখছি, অনেক অনেক কষ্ট করা লাগছে ওই জিনিসগুলা। আমি বলবো না কষ্ট বেশি করেন, কিন্তু কষ্ট করা লাগবে। যদি আপনার এখন ইজি হয়ে যায়, সেই জিনিসটাই আপনি ভালো করে আপনি প্র্যাকটিস করেন। ওকে, তো জিনিসগুলা ধরেন পাইথনের টিউটোরিয়াল, আমার সরি একটু কল মেসেজ আছে, অনেক গুগলের ক্লাস ছিল,
ওদের ওই অনলাইনে কি যে স্লো নেট স্পিড 2G যুগে ইউটিউব বা এ থেকে ডাউনলোড করে বা এরকম পড়া সে একটা মানে হরেন্ডাস এক্সপিরিয়েন্স। কিন্তু এখন ইজি হয়ে গেছে, কিন্তু আপনাদেরও আসলে কষ্ট, এখন অনেক ডিস্ট্রাকশন। আমি আচ্ছা রেকর্ডটা আর কার কোনো কোয়েশ্চেন আছে এনিথিং বিষয়ে আজকে না ভাই। আচ্ছা ঠিক আছে, না ভাই। তাহলে রেকর্ডটা অফ